সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং যেখানে আছো নিরাপদে আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে এই যে ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আমাদের আজকের টপিকস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে আমি লিখেছি অণুজীব জগৎ। আমাদের পঞ্চম অধ্যায়ে অণুজীব জগৎ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আজকে কিছু কথা আলোচনা করব। তোমরা সবাই জানো সব কিছু, কিন্তু তারপরও আমরা জিনিসগুলো আরেকবার রিভিশন করব। এখানে দেখো আমি লিখেছি অণুজীব, অণুজীবের শ্রেণীবিন্যাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব এখানে আমাদের ভিডিও ক্লাসে। প্রথমেই চলে আসি অণুজীব কি। অণুজীব কি আর অণুজীব জগৎ দুটোর সংজ্ঞা কিন্তু প্রায় কাছাকাছি। আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে অণুজীব, আসলে জীবের মধ্যে কিন্তু উদ্ভিদও পড়ে আবার প্রাণীও পড়ে। তাহলে অণুজীব হলো সেই সকল জীব যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, যাদেরকে দেখার জন্য আমাদের বিশেষ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি? অণুজীব। এখন অণুজীব জগৎ, জীব জগতের যেই অংশকে দেখার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাকে আমরা বলি অণুজীব জগৎ। আর এই অণুজীব জগতে কিন্তু বিভিন্ন ধরনের অণুজীব রয়েছে। এখানে কিছু অণুজীবে রয়েছে অকোষীয়, কিছু রয়েছে কোষীয়, আবার কিছু রয়েছে আদিকোষীয়। তো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তবে তোমাদেরকে আগেই জেনে রাখি আমি যে আমাদের জানা দরকার যে বিবর্তনের ধারায় কিন্তু আসলে আমাদের বিবর্তনের ধারায় পৃথিবীতে যে জীবগুলো এসেছে এদের বেশিরভাগই কিন্তু আসলে প্রথমের দিকে যারা, তারা হচ্ছে অণুজীব। তাই অণুজীবকে কিন্তু আমরা আদিজীবও বলি। আমি আবার বলছি, বিবর্তনের ধারায় আমরা যে জীবগুলো পৃথিবীতে প্রথমে এসেছিল তারা কিন্তু আসলে অণুজীব। তাই অণুজীবকে আমরা কি বলি? আদিজীব। এটা আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের অণুজীবের শ্রেণীবিন্যাস। অণুজীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে বলি, অণুজীব তো বিভিন্ন রকমের আছে। কোনটা প্রকৃত কোষী, কোনটা আদিকোষী, কোনটা অকোষীয়। এই যে কোষের গঠন, নিউক্লিয়াসের গঠন, এটার উপর ভিত্তি করে অণুজীবকে আমরা তিনটি রাজ্যে ভাগ করেছি। প্রথম রাজ্য অ্যাক্যারিওটা, দ্বিতীয় রাজ্য প্রোক্যারিওটা, আরেকটা হচ্ছে ইউক্যারিওটা। এই যে তিনটি রাজ্যের কথা আমি বললাম, আমাদেরকে জানতে হবে এই তিনটি রাজ্যে কোন অণুজীব রয়েছে। প্রথমে চলে আসি আমরা অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব কারা, কি তাদের বৈশিষ্ট্য। এখানে অ্যাক্যারিওটা রাজ্যের আমরা সে সকল অণুজীবকে অন্তর্ভুক্ত করব যাদের কোষটাকে আমরা কোষ হিসাবে বলতেই পারি না, অর্থাৎ অকোষীয়। যে সকল অণুজীব এর কোষ অকোষীয় তাদেরকে আমরা কি বলছি? যে এরা অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, যে সকল অণুজীব অকোষীয় তাদেরকে আমরা অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করছি। এখানে কিন্তু আমরা যাকে দেখতে পাই তার প্রথমে রয়েছে কে? ভাইরাস। কারণ আমরা জানি, আমরা একটু পরে যখন ভাইরাসের সংজ্ঞাটা পড়ব ওখানে প্রথমেই বলা থাকবে ভাইরাস অকোষীয়, অর্থাৎ কোষ হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে সেগুলো নেই। ভাইরাস কেবলমাত্র প্রোটিন আবরণ আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাই ভাইরাস কিন্তু এই অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত। এবার চলে আসি আমরা দ্বিতীয় রাজ্য, প্রোক্যারিওট রাজ্যের অন্তর্ভুক্ত যে দ্বিতীয় রাজ্য রয়েছে সেটা কি? ব্যাকটেরিয়া কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে দ্বিতীয় রাজ্যে আমরা বৈশিষ্ট্য কি বলবো? যে সকল অণুজীবের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাকে আমরা কি বলবো? প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব। এখানে রয়েছে ব্যাকটেরিয়া, কারণ আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াস রয়েছে সেটা কিন্তু আদি প্রকৃতির। কেমন? আদি প্রকৃতির। তাহলে আদি প্রকৃতির কেন বলছি? যে নিউক্লিয়াসের যে সকল অংশ থাকলে একটা প্রকৃত নিউক্লিয়াস হয় সে অংশগুলো কিন্তু আসলে আমাদের ব্যাকটেরিয়ার কোষে নেই। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন তন্তু, ব্যাকটেরিয়া একটা কোষের একটা নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র ক্রোমাটিন তন্তুগুলো এরকমভাবে অবস্থান করে, যার কারণে আমরা এই ব্যাকটেরিয়াটাকে আমরা প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করেছি। এরপর চলে আসি আমরা আমাদের তৃতীয় রাজ্য, যেটাকে আমরা বলছি কি?
প্রকৃত কোষী, বা আমরা বলতে পারি এটাকে ইউক্যারিওটা। তাহলে ইউক্যারিওটাকে আমরা বলছি কি প্রকৃত কোষী। প্রকৃত কোষীর মধ্যে কারা পড়ে? যাদের কোষটা নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে সুগঠিত মানে নিউক্লিয়াসের যে অংশগুলো রয়েছে, নিউক্লিওলাস, নিউক্লিয় মেমব্রেন, ক্রোমাটিন তন্তু, এগুলো সব কিছুই থাকে। সেজন্য এটাকে আমরা কি বলি? ইউক্যারিওটা। তো শৈবাল এবং ছত্রাক কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত। এখন কথা হলো, অণুজীব হলেই যে সেটা একদম খুবই ক্ষুদ্র হবে, একটি কোষই হবে এরকম কিন্তু না। আসলে কিছু কিছু অণুজীব রয়েছে যাদের কোষ বহু কোষী আছে, শুধু ব্যাকটেরিয়ার মতো অপ্রকৃত নিউক্লিয়াস যুক্ত এরকম না, একটা কোষ দ্বারা গঠিত এরকমও না। কিছু কিছু অণুজীব আছে, যেমন শৈবাল ছত্রাকের ক্ষেত্রে কিন্তু এরা আমরা বলবো কোনো কোনো শৈবাল ছত্রাক হয়তো বা এক কোষী, কোনো কোনো শৈবাল ছত্রাক রয়েছে তারা বহু কোষী। এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী অংশে আমরা কি কি জানবো? আমরা জানবো কতগুলো সাধারণ অণুজীবের নাম। এর আগে কিন্তু আমি কয়েকটা অণুজীবের নাম অলরেডি বলে ফেলেছি। কি বলেছিলাম? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, অ্যামিবা, এগুলো সবই কিন্তু অণুজীব। আচ্ছা, এখন আমরা জানবো সেটা হলো প্রথম সদস্য যেটা রয়েছে ভাইরাস সম্পর্কে। প্রথমে যদি তোমাকে প্রশ্ন করা যায় ভাইরাস কি, ব্যাকটেরিয়া কি, এই ধরনের প্রশ্ন কিন্তু স্বাভাবিক আসতেই পারে। শৈবাল কি, ছত্রাক কি, এই প্রশ্নগুলো আমরা ঠিক কিভাবে অ্যান্সার করলে সঠিক একটা মান বজায় থাকবে এটা আমাদেরকে জানতে হবে। ভাইরাস কি এই কথাটা প্রথমে আসলে আমরা প্রথমেই ভাইরাস কোন রাজ্যের অন্তর্গত সেটা কিন্তু আমরা প্রথমে বলবো। প্রথমে আমরা কি বলবো? ভাইরাস কি, এটা প্রশ্ন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব ভাইরাস অ্যাক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব। তারপর আমরা বলতে পারি এটি অকোষীয়। ভাইরাস প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। ভাইরাস দ্বারা বিভিন্ন জীবের রোগ সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু বলে ফেললাম। এভাবে যদি বলা যায় ব্যাকটেরিয়া কি, তখন আমরা বলবো ব্যাকটেরিয়া প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব এবং অপ্রকৃত নিউক্লিয়াস যুক্ত, মানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তারপরে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের নাম আমরা বলতে পারি, এখানে আমরা পরবর্তীতে তা জানব। এবার চলে আসি শৈবাল ছত্রাক আসতেই পারে। এখানে মজার ব্যাপার তোমাদের একটু জানতে হবে যে ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত শৈবাল এবং ছত্রাক, এই দুটো কিন্তু ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত শৈবাল ছত্রাক। তো শৈবাল ছত্রাক যখন আমরা বলবো ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত অণুজীব হচ্ছে শৈবাল এবং এটা স্বভোজী ক্লোরোফিল যুক্ত। আমি কি বললাম? ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত শৈবাল এবং এটি স্বভোজী ক্লোরোফিল যুক্ত। আবার ঠিক একইভাবে ছত্রাক কিন্তু ইউক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু এটা ক্লোরোফিল বিহীন অসবুজ। আমাদেরকে এরকম ভাবে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে আমরা ছোট ছোট প্রশ্নের বা 2 মার্কের যে কোশ্চেনগুলো আমাদের থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। এবার চলে আসি আমাদের আরেকটা প্রশ্ন। আমাদের ভাইরাস থেকে যে জিনিসটা সবসময় প্রশ্নটা হয় যে ভাইরাসটা আসলে কি, এরপরেই চলে আসে ভাইরাসকে আমরা কেন প্রকৃত পরজীবী বলি। আমরা যদি প্রথমেই বললাম যে ভাইরাসের দেহটা প্রোটিন আবরণ আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত, তো এই প্রোটিন আবরণ আর এই নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা আলাদা আলাদা করে দেখতে পাই পরিবেশে, তাহলে দেখবো জাস্ট এটা জড়ো একটা পদার্থের মতো পড়ে থাকবে। কিন্তু যখন এগুলো কোনো জীবদেহে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ প্রবেশ করানো যাবে, এগুলো কিন্তু এদের যে জীবের যে লক্ষণ এগুলো কিন্তু সব ফিরে পাবে। তাই জীবদেহ ছাড়া এদের কোনো জীবের লক্ষণ প্রকাশ করে না। তাই আমরা ভাইরাসকে কি বলি? প্রকৃত পরজীবী। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো। আর কোনো সমস্যা হওয়ার কথা না, তারপরেও যদি সমস্যা হয় আমরা তো আছি, আবার আমরা তোমাদের সামনে উপস্থিত হব আমাদের ক্লাস নিয়ে। আমার মনে হয় সমস্যা হবে না ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আবার অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।